জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর এই মাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের যারা নিহত হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জয়যাত্রা সাতকাহনের আজকের এই আয়োজনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ আমরা সাদর সম্বোধন জানাচ্ছি। বাংলাদেশের কথিতযশা আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ নূর হোসেন, সাবেক কার্যনির্বাহী সদস্য 2016-17 ঢাকা আইনজীবী সমিতি, ও আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য, তারুণ্যের প্রতীক, গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মণ্ডল। আমি জয়যাত্রা সাতকাহনের পক্ষ থেকে এবং জয়যাত্রা টিভির পক্ষ থেকে দুজনকে স্বাগত জানাচ্ছি। শুধু দর্শক মণ্ডলী, আজকে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথা বলবো জাতির জনকের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে কথা বলবো জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে ইন্ডিমিনিটি অ্যাক্টটি তৈরি করা হয়েছিল, যে ইন্ডিমিনিটি অ্যাক্টের কারণে বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়নি বহুদিন, বঙ্গবন্ধুর সৈনিকেরা দুঃখে কেঁদে মরেছে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে, সেই সব মানুষগুলো আজকে হয়তো কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কিছুটা হলেও মুক্তির স্বাদ পাচ্ছে। আমরা বিশ্বাস করি যে এই বাংলার মাটিতে যা বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করেছিল তাকে হত্যা করে এই বাংলার মাটিতে সেই বিষাক্ত সেই নৃশংস খুনিরা নিঃশ্বাস ফেলেছিল। আমরা সেই বিষাক্ত নিঃশ্বাস থেকে মুক্তি চাই। এখনও যারা দেশ কিংবা দেশের বাহিরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যাদের এখনও রায় কার্যকর হয়নি, আজকের জয়যাত্রা সাতকাহনের মাধ্যমে তাদের রায় কার্যকর করার আহ্বান জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি আজকে জয়যাত্রা সাতকাহনের বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম পর্ব। আগস্ট মাসের 4টি পর্বই আমরা বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবো। আজকে আমরা বঙ্গবন্ধুর ইন্ডিমিনিটি অ্যাক্ট, মানুষের স্বাভাবিক যে আইনের অধিকারটুকু যেখানে খর্ব হয়েছিল, আমরা সেই মানবিক দিক, মানবাধিকারের যে অংশটুকু ছিল, আমরা কোথায় সেই মানবাধিকারটুকু হারিয়েছি, কোথায় হারিয়েছি বঙ্গবন্ধুর হত্যার বিচারটুকু। আমরা স্বাধীনতার পর 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তারপর দীর্ঘ সময় কেন বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়নি? প্রথমেই সেই বিষয়ে শুনব আমরা ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ নূর হোসেনের কাছ থেকে। আমি ওনাকে এ বিষয়ে একটু বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জি, ধন্যবাদ আজকের উপস্থাপক, এবং আজকে আমাকে এই মঞ্চে বসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি জয়যাত্রা টেলিভিশন সকল কলাকুশলী। আসলে আজকে আমাদের শোকের মাস। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবার, অন্যান্য সদস্য সহ সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলছি যে 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যবৃন্দ এবং নিকট আত্মীয় সকলকে সাদর বরণ করতে হয়। তো এই সাদর বরণ হওয়ার পরে আর আজকের আমাদের জাতির জনকের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা, ওনারা বাংলাদেশে ছিলেন না, ওনারা আজকে বেঁচে আছেন। আমরা সেটার সুফল বহন করছি। 15ই আগস্টের এই নির্মম হত্যা হওয়ার পরে যে বঙ্গবন্ধুর একান্ত সহচর ছিলেন খন্দকার মোশতাক আহমেদ, সেই মীর জাফর যে আজকে এই ইন্ডিমিনিটি অধ্যাদেশের কথা বলছে, যে এখানে 15ই আগস্ট বঙ্গবন্ধু নিহত হওয়ার পর পরিবার সহ 26শে সেপ্টেম্বর 1975 সালে এই ইন্ডিমিনিটি বিলটা পাস করান।
তৎকালীন মোস্তাক আহমেদ। কিন্তু এটার সহযোগী ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। উনি 24শে আগস্ট সেনাবাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হন বঙ্গবন্ধু মারা যাওয়ার 9 দিনের মাথায়। এই মোস্তাক আহমেদ ইন্ডিপেন্ডেন্ট বিলটা পাস করার পরে এটা চলে যায় আসলে সেনাপ্রধানের কাছে, জিয়াউর রহমানের কাছে বিষয়টা। উনি 1975 সালের 15 আগস্ট থেকে 1979 সালের 9 এপ্রিল পর্যন্ত এই সময়টুকু উনি এই ইন্ডিপেন্ডেন্ট বিলটাকে এই আমাদের সংবিধানের ৫ম সংশোধনের মাধ্যমে একটা বৈধতা রূপ ধারণ করে। আসলে ইন্ডিপেন্ডেন্টটা হচ্ছে ক্ষতিপূরণ, যে ক্ষতিপূরণটা আমরা আইনকে কিভাবে বাধা দেওয়া যায় এবং যেন কোনো বিচার না হয় সেই জিনিসটাই হচ্ছে এই ইন্ডিপেন্ডেন্ট বিলটা, অধ্যাদেশটা। এই অধ্যাদেশের কারণে আমাদের এই বঙ্গবন্ধুর জাতির জনকের বিচার হয় নাই। এটা দীর্ঘসূত্রিতা দেখা দিয়েছে এবং বাংলাদেশে 3 বারে এই ইন্ডিপেন্ডেন্ট বিলটা পাস হয়। জিয়াউর রহমান সাহেব ওই সময় করেন, পরবর্তীতে এরশাদ সরকার সেই 1982 সাল থেকে 1986 সাল পর্যন্ত এই সময়ে যে সামরিক যে অধ্যাদেশ বিধিবিধানগুলো করছেন সেগুলোর বৈধতা দেন এই ইন্ডিপেন্ডেন্ট বিলের মাধ্যমে। পরবর্তীতে 4 দলীয় ঐক্যজোট 2003 সালে যৌথ অভিযান এই বিষয়ের উপরে একটা ইন্ডিপেন্ডেন্ট বিল পাস করা। আমি একটু যদি আপনার সাথে শেয়ার করি আর কি, ইন্ডিপেন্ডেন্ট যে একটা আছে, একটা কিন্তু প্রথমে 2টা অংশে হয়। 1975 সালের 26শে সেপ্টেম্বর একটা করে। এইটার পরবর্তী ইন্ডিপেন্ডেন্ট মূল যে একটা, যে একটার মাধ্যমে বঙ্গবন্ধুর খুনি এবং বঙ্গবন্ধুর খুনের সাথে নৃশংসভাবে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদেরকে রেহাই দেওয়ার জন্য 1979 সালে গিয়ে 9 এপ্রিল আরেকটা আদেশ জারি করা হয়, সেটা পঞ্চম সংশোধন বৈধতা দেওয়া হয়। এবং এই কাজটা করে তৎকালীন সামরিক শাসক জিয়াউর রহমান। এই যে দুইটার পরবর্তীগুলো ধাপে ধাপে আসছে ওইটার অংশ হিসাবে। কিন্তু বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড নৃশংসভাবে, সেটা মেনলি বন্ধ করা হয় এই 2টা অংশের মাধ্যমে। এই জন্য ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টে কিন্তু এই 2টা অংশই মেজর হিসাবে ধরা হয়। এই ব্যাপারে আমরা একটু মামুনের কথা শুনি, এই ব্যাপারে ও বলুক, তারপরে আবার আপনার কাছে আসি। তো অনুরোধ জানাচ্ছি গাজীপুর মহানগরের 35 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আব্দুল্লাহ মামুন মণ্ডলকে এই বিষয়টা নিয়ে, যেখানে বঙ্গবন্ধুর হত্যাকারীদের তো সাজা দেয়াই হয়নি, উপরন্তু তাদেরকে পুরস্কৃত করে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদে এবং দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে তাদেরকে বিভিন্ন পদে পদায়ন করা হয়। এখানে মানবিকতা, মানবতা এবং বিচার, আইনের শাসন কতটুকু খর্ব হয়েছে, একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে কিংবা একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আপনার কি মনে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আমাদের প্রিয় সঞ্চালক ভাই এবং উপস্থিত আমার আইনজীবী, পাশাপাশি যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন এবং দেশের বাইরে সবাইকে আসলে আমাদের আগস্ট মাস আসলেই বাঙালি জাতির হৃদয়ে রক্তক্ষরণ হয়। বাঙালি জাতির ইতিহাসের মহানায়ক কালজয়ী মহাপুরুষ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য বিসংবাদিত নেতা, যে নেতা পৃথিবীর ইতিহাসে 2টি স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা অর্জনের জন্য সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে। পাকিস্তান যখন স্বাধীন হয় তখন ছাত্র জীবনে ছাত্রাবস্থায় পাকিস্তান স্বাধীনতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। কিন্তু পাকিস্তান 23 বছর অত্যাচার, নির্যাতন, শোষণের বিরুদ্ধে তখন আবার দাঁড়িয়ে সম্মুখ সারির প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে আমাদের এই জাতিকে তিনি একটি সংবিধান দিয়েছেন, একটি রাষ্ট্র দিয়েছেন, একটি লাল সবুজের পতাকা দিয়েছেন।
স্বাধীন রাষ্ট্র হিসাবে, স্বাধীন রাষ্ট্রের জনগণ হিসাবে আজকে বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমার সেই কিউবার রাষ্ট্রপতি ফিদেল ক্যাস্ট্রো, অবিসংবাদিত নেতা কিউবার, তিনি রাষ্ট্রনায়ক হিসেবে যখন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেই ভয়াল কালো রাত্রিতে ৭৫-এর ১৫ আগস্টে সপরিবারে এবং তার আরো দুটি আত্মীয় পরিবারে হামলা করে তাকে নিহত করা হয়, শহীদ করা হয়। সেদিন ফিদেল ক্যাস্ট্রো বলেছিল যে তারা তাদের পিতাকে হত্যা করেছে, নেতাকে হত্যা করেছে, এই জাতিকে আসলে আর বিশ্বাস করা যায় না। তবে আমি বলবো যে খুনিদের সংখ্যা খুব সীমিত ছিল। এটা দেশ এবং বিদেশের একটি আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে যারা দেশের বিরোধিতা করেছিল ১৯৭১ সালের সেই যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের বিরুদ্ধে যারা ছিল, আমাদের জামাত ইসলাম, রাজাকার, আল-বদর, আল-শামস এবং আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান সহ তৎকালীন সময়ে আপনারা জানেন ইতিহাস যুদ্ধে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আমেরিকা। অনেক দেশের যে নেতাকে সপরিবারে হত্যা করলে হয়তো বা ভেবেছিল যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনাকে ধ্বংস করা যাবে। সেই কারণেই এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্যই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। আমাদের একজন সাধারণ মানুষ হিসাবে, একজন প্রতিবেশীকেও যদি অন্যায়ভাবে হত্যা করে অথবা আইন হাতে তুলে নিয়ে একজন অপরাধীকেও যদি কেউ হত্যা করে, সেটা পৃথিবীর সব দেশের সংবিধান এবং আইনে সেই বিচার হবে। আর বাংলাদেশের স্থপতি আমরা স্বাধীন রাষ্ট্র যার কাছ থেকে পেয়েছি, তাকে, তার সহধর্মিণী, তার শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী, শেখ জামালের স্ত্রী এবং তার আব্দুর রব সাইনাবাদ, তার সহধর্মিণী, তার পরিবারের সদস্যরা, আমাদের যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি, তার স্ত্রী, এভাবে অনেক লোককে এক রাত্রিতে ভোরবেলায় এভাবে হত্যা করে তারা আবার উল্লাস করেছে এবং উল্লাসের শেষে নব্য যে বাঙালির মীর জাফর খন্দকার মোস্তাক, সে স্বঘোষিত রাষ্ট্রপতি হয়ে একটি দায়মুক্তি ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করে স্বঘোষিত রাষ্ট্রপতি হয়ে, সেটা আপনারা শুনেছেন ইতিমধ্যে ৭৫-এর ২৬শে সেপ্টেম্বর। এরপরে জিয়াউর রহমান আবার রাষ্ট্র ক্ষমতায় আসে ১৯৭৯ সালে ফেব্রুয়ারি মাসে। উনি ক্ষমতায় এসে আবার ১৯ সালের ৯ এপ্রিল তিনি সেই ৭৫-এর ১৫ আগস্টের পর থেকে ৭৯ এই ৯ এপ্রিল পর্যন্ত যত অধ্যাদেশ, যত সামরিক আইন চালু ছিল সবগুলোকে সংবিধানের ৫ম সংশোধনী এনে সংসদের মাধ্যমে তিনি কালো আইনকে বাংলাদেশের সংবিধানকে অপবিত্র করেছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা শুধুমাত্র বঙ্গবন্ধুর পরিবার, বঙ্গবন্ধুর ব্যক্তিকে নয়, সমগ্র জাতির রাষ্ট্রের যে অবকাঠামো সেটাই ভেঙে দেওয়া হয়েছে, আইনের অবকাঠামো ভেঙে দেওয়া হয়েছে। মানুষ বিচারের প্রতি অনীহা, অনাস্থা চলে এসেছে। তিনটি পরিবারের প্রায় সকল সদস্যদেরকে যেখানে হত্যা করা হয়, সেখানে একটি স্বাধীন রাষ্ট্রে বিচার হবে না, এটা একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, একজন নিম্ন আয়ের মানুষ অথবা উঁচু শ্রেণীর মানুষ কেউ এটাকে মেনে নিতে পারে নাই। এবং আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন রাষ্ট্রীয় ক্ষমতা এসেছে, তখন আইনের মাধ্যমে ইচ্ছে করলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এরকম আরেকটি অধ্যাদেশ জারি করে খুনিদেরকে এনে ফাঁসিতে ঝোলাতে পারতেন, ব্রাশ ফায়ার করতে পারতেন। তিনি তা না করে তার বাবা, তার মা, তার ভাই, তার বোন, সপরিবারের সকল সদস্যকে হারানোর পরও তিনি বাংলাদেশের সংবিধানের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে আমাদের বঙ্গবন্ধুর একান্ত সহচর্যী ছিলেন মহিতুল ইসলাম। সেই মহিতুল ইসলামকে বাদী হয়েছে এবং মামলা হয়েছে ৯৬ পরে সেই মামলা ধারাবাহিকভাবে চলছিল। ভাগ্যের নির্মম পরিহাস আবার ২০০১ সালে এই যুদ্ধ অপরাধী, রাজাকার এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তি ক্ষমতা আসার কারণে সেই বিচার ব্যবস্থাকে আবারও তারা তালবাহানা করে রহিত করার পরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা ২০০৮ সালে ডিসেম্বর ২৯ তারিখে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে
আমাদের সেই আইনের ধারাবাহিকতা আবার চালু হয় এবং 10 সালে আপনারা জানেন, জাতি জানে, বিশ্ববাসী জানে যে 10 সালে সেখানে তাদের প্রত্যেকেরই ফাঁসির রায় হয় এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে 4 জন খুনি তারা দেশের বাইরে রয়েছে, 8 জন খুনির ফাঁসি কার্যকর করা হয়েছে। একটা জিনিস সেটা হলো যে আমরা যেটা মানে ধারাবাহিক আওয়ামী লীগের যে ক্ষমতার মানে 75 সালে আওয়ামী লীগ ক্ষমতা যখন বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে আওয়ামী লীগের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছ থেকে একটি মানে সামরিক অনির্বাচিত সরকার, সামরিক শাসন বেষ্টিত অনির্বাচিত সরকার মোস্তাক সাহেব ক্ষমতা নিয়ে নেয় রাষ্ট্রপতি হিসাবে, স্বঘোষিত রাষ্ট্রপতি হিসাবে এদেশে দাঁড়ায় এবং ইন্ডিমিনিটি একটা উনি জারি করে। আমি এই মানে অ্যাডভোকেট সাহেব আমাদের মানে বিজ্ঞ আইনজীবী, আমি একটা জিনিস জানতে চাই যে একটা দেশের সংবিধানে মানুষের স্বাভাবিক মানে বিচার পাওয়ার অধিকার আছে, সেই জায়গাটাই এই যে ইন্ডিমিনিটি অ্যাক্টটি করে একটি বিচার ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া হলো। শুধু বন্ধ করে দেওয়া হয়নি, এই হিসেবে আমাদের দেশের আইনের প্রতি মানুষের যে শ্রদ্ধা এইটা পুরা নষ্ট করে দেওয়া হলো। এবং আমরা আমাদের জাতির পিতা, যার কারণে এই ভূখণ্ডটি পেয়েছি, যার কারণে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, যার কারণে আমি বলতে পারছি আমি বাঙালি, সেই মানুষটাকে হত্যা করার পরে যখন তার বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে যায় তখন মানুষের মধ্যে ভীত হয়ে যায় যে আসলে আমরা বিচার পাবো কিনা। এবং আমরা যতটুকু জানি, আমরা আইনের অনেক কিছু বুঝি না, সংবিধানের অনেক কিছু জানি না, মানুষের স্বাভাবিক বিচার পাওয়ার যে অধিকার, সেখানে একটি বিচার বন্ধ করে দেওয়ার মাধ্যমে বিচার ব্যবস্থা এই যে ধ্বংস করে দেওয়ার কোনো পায়তারা ছিল কিনা, আর এটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা। জি ধন্যবাদ। জাতির জনক বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার পর আমাদেরকে একটি সংবিধান উপহার দিয়েছেন। সেই সংবিধানটা একটা পবিত্র সংবিধান, যাহার 156টি অনুচ্ছেদের একটা সংবিধান আমাদেরকে উপহার দেন। এই সংবিধানের 26 দ্বারা অনুচ্ছেদ যেটা, সেখানে মৌলিক অধিকারের কথা বলা আছে এবং অনুচ্ছেদ 27-এ বলা আছে যে সকল নাগরিক সমান আইনের অধিকার ভোগ করবে এবং এটা আইনের দিক থেকে কেউ সবাই সমান থাকবে, ইকুয়াল সবাই। সেটা রাষ্ট্রপতি হোক, সেটা সাধারণ নাগরিক, প্রত্যেক নাগরিক একই রূপ একে ধারণ করবে। এখানে যে ইন্ডিমিনিটি যে কালো আইনটা তৈরি করছে, এটা পৃথিবীতে আর কোথাও এরকম কোনো নজির নাই। যেমন যদি আমরা একটু দেখি যে একইভাবে নৃশংস হত্যা হয়েছে আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্ট, মহাত্মা গান্ধী, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নায়েক। এইভাবে তাদের দেশে কিন্তু এই কালো আইন তৈরি হয়নি। তারা আব্রাহাম লিঙ্কনের এই মৃত্যুর পরে, ওনাকে হত্যা করার পরে 3 মাসের মধ্যে কিন্তু এই মামলাটা নিষ্পত্তি হয়েছে এবং মহাত্মা গান্ধী এর 2 বছর 3 বছরের ভিতরে মামলাগুলো তাদের এই নিষ্পত্তি হয়েছে। কিন্তু আমাদের এখানে এমন একটা নিষ্ঠুর, এমন একটা আইন তৈরি করে আমাদের এই স্বাভাবিক আইনকে স্বাভাবিক আমাদের এই অপরাধ সৃষ্টি হয়, অপরাধকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিচ্ছে এই ইন্ডিমিনিটি অধ্যাদেশের মাধ্যমে। এই অধ্যাদেশটা আমাদের স্বাভাবিক আইনের সাথে সাংঘর্ষিক। কারণ হলো যে আমাদের যে মৌলিক অধিকার, সেটা থেকে আমরা বিচ্যুত হয়ে গেলাম। একটা অপরাধ হবে, একটা ফৌজদারি অপরাধ হবে, সেটার বিচার হবে না, এটা পৃথিবীর কোথাও নাই। না থাকার কারণে আমরা আজকে পর্যন্ত আমরা কিন্তু এটা ওইভাবে সফলতা পাচ্ছি না। একমাত্র আমরা আমাদের এই বাংলাদেশ আওয়ামী লীগ এই 75-এর আগস্টের পরে 1996 সালে কিন্তু ক্ষমতা সুফল ভোগ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পরে ওনার ক্যাবিনেটের তৎকালীন আমাদের আইন প্রতিমন্ত্রী আব্দুল মতিন খসরু সাহেব এই একটা অধ্যাদেশ জারি করেন, সেটা হলো ইন্ডিমিনিটি রিফিল অ্যাক্ট।
এই অধ্যাদেশের আলোকেই এই ইন্ডিপেন্ডেন্ট বিলটি একটা একটা স্থগিত হয়ে যায় কিংবা বাতিল হয়। বাতিল হয়ে যাওয়ার পরে মহিদুল আলম সাহেব বাতিল হওয়ার পরে পরবর্তীতেই আমাদের এই জাতির জনকের বিচার কার্যক্রম আরম্ভ হয়। কার্যক্রম যেটা একটু আগে মামুন বলতেছিল, যে আমি মামুনের কাছেই এখন যাব, মানে ওই বিষয়টা হলো যে ওই একটা হওয়ার পরে বঙ্গবন্ধুর বাসার যে ভদ্রলোক ছিলেন একান্ত সহকারী মহিতুল হক, উনি কিন্তু মামলাটা দায়ের করেন তৎকালীন বাদী হিসাবে, ধানমন্ডি থানা যায় উনি মামলাটি দায়ের করেন। আমার মামুনের কাছে কথা হলো যে এই যে 1975 সাল থেকে 96 সাল, দীর্ঘ 21 বছর, এবং মামুন আমরা যারা মানে স্বাধীনতা উত্তর বাংলাদেশে জন্মগ্রহণ করেছি কিংবা 75 পরবর্তী যে প্রজন্মটা, সেই প্রজন্ম, আপনি যেমন বলেন আইনের ধারা, আরেকটা জিনিস হলো মানবাধিকার। আমরা মানুষের কথা বলি, মানবতার কথা বলি, আমরা আইনের কথা বলি, আইনের শাসনের কথা বলি, যে দলই করুক। আমরা যখন বলি যে আমরা আইনের শাসন দিব, মানুষের অধিকার ফিরিয়ে দিব, বাত কাপড়ের নিশ্চয়তা দিব, আসলে একটি জাতির জন্মদাতাকে হত্যা করে মানবাধিকার কতটুকু লঙ্ঘন করা হয়েছে, একজন আওয়ামী লীগের মানে কর্মী হিসাবে হোক, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে হোক, সবচেয়ে বড় কথা হলো একজন মানুষ হিসাবে এই যে একটি হত্যাকাণ্ড সবচেয়ে বেশি যেটা কষ্ট দেয় সেটা হলো যে কোনো হত্যাকাণ্ডই মানুষকে কষ্ট দেয়, কিন্তু এক রাসেল যে ক্লাস 4র্থ শ্রেণীতে পড়তো, বয়স 10-11, এই যে শিশু রাসেলকে হত্যা করা হলো, সে বাঁচার জন্য সে ছোট্ট একটা কুটিরে আশ্রয় নিয়েছিল, তাকে আধা ঘন্টা খুঁজে বের করে তাকে দোতলায় নিয়ে যে হত্যাটা করা হয়, যে নৃশংসতা হয়, এখানে মানবতা কতটুকু হারিয়েছে, আমরা মানুষ হিসাবে বিশ্বের দরবারে কতটুকু ছোট হয়েছি। এবং একটা কথা ছিল, যে একটা কথা শোনা যেত যে মানুষ তার জন্মদাতাকে, যে রাষ্ট্র তার জাতির জনককে হত্যা করতে পারে, সে রাষ্ট্রের মানুষকে কতটুকু বিশ্বাস করা যায়। এবং আমরা সৌভাগ্যবান যে ওই সময়ে জাতির জনকের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার বোন জাতির জনকের আরেকটি সুযোগ্য কন্যা শেখ রেহানা জার্মানিতে থাকার কারণে উপরওয়ালার অশেষ রহমতে বেঁচে গেছেন। তো আমরা মামুনের কাছে শুনতে চাইব যে শেখ রাসেল সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যাদের হত্যা করা হয়েছে, এখানে মানবিকতা কতটুকু মানে নৃশংসভাবে নিঃশেষ হয়েছে। জি, আপনার প্রশ্নটা আসলেই মানবতার এবং মানবাধিকারের যে বিষয়টা আমাদের প্রিয় আইনজীবী মহোদয় বলেছেন যে বিশ্বের বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে রাষ্ট্রনায়কদেরকে হত্যা করা হয়েছে। জন এফ কেনেডি, আব্রাহাম লিঙ্কন, আরো অনেকের নাম এসেছে, ইন্দিরা গান্ধী সহ, রাজীব গান্ধী সহ। কিন্তু পৃথিবীর কোথাও কোনো জায়গায় তার সহধর্মিনী, তার ছেলে, তার মেয়ে, তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়নি। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্থপতি, যার হাত দিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি, তাকে পূর্ণ সাপোর্ট, পারিবারিক এবং রাজনৈতিক সব ধরনের সমর্থন, সহযোগিতা বঙ্গমাতা ফজিলাতুন্নেসা এবং তার ত্যাগ, তার অর্থ, তার শ্রম, তার মেধা আমাদের রাষ্ট্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুলতানা কামাল, রুজি জামাল, এরা আমাদের এই শিশু রাসেল, সুকান্ত, তারপরে জাবদুর রব হোসেন, আমাদের সহধর্মিনী আরজুমনি শেখ মনির ওয়াইফ, এরা তো অন্তঃসত্ত্বা ছিল, যে এরা তো আসলে রাজনৈতিক রাষ্ট্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল না। তাহলে যারা খুনি চক্রের ভিতরে অন্যায় যে তারা করতেছে এবং এই অন্যায়ের যে একটি বিচার হবে, অন্যায়ের যেটা আইনগত প্রতিশোধ হবে, সেটাকে ভয় পেয়ে তারা চিন্তা করেছিল যে বঙ্গবন্ধুর পরবর্তী প্রজন্ম যেন তারা বাংলার মাটিতে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তারা যদি আর কেউ দাঁড়াতে না পারে তাহলে তাদের আর বিচারও হবে না এবং তারা রাষ্ট্রকে আবার সেই পিছনে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র, সেদিকে তারা অগ্রসর হতে পারবে। সেক্ষেত্রে তো মানবাধিকার পুরোপুরি ধ্বংস করা হয়েছে, পুরোপুরি লঙ্ঘন করা হয়েছে। এবং যে মানবতার কথা বলা হচ্ছে, মানবতা এবং মানবাধিকারকে যদি আপনি
নাম্বার দিয়ে মূল্যায়ন করতে চান, 100 নাম্বার দিয়ে যদি আমরা মূল্যায়ন করি, যে জাতির স্থপতি, রাষ্ট্রের স্থপতি তাকে এবং তার পরিবারের সদস্যদের যখন মারা হয় এবং মারার পর যখন দায় মুক্তি ইন্ডিমিটি অধ্যাদেশ জারি করে, আবার জিয়াউর রহমান যখন রাষ্ট্রের সংবিধানকে কাটাছেঁড়া করে, সেখানে তিনি সংশোধনী এনেও আবার এই ইন্ডিমিটি অধ্যাদেশকে বহাল রাখেন, তখন বুঝতে হবে যেখানে মানবতা 100-র মধ্যে আর কিছু নেই, এখানে মানবাধিকারের 100-র মধ্যে আর কিছু নেই। পৃথিবীর ইতিহাসে আসলে আমরা ঘৃণিত জাতি ছিলাম 96 আগ পর্যন্ত। 21 বছরের গানে সাধারণ খেটে খাওয়া মানুষরা আশা করছিল কখন আবার সুদিন আসবে, কখন আবার এই বঙ্গবন্ধুর হত্যা, সপরিবারের হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে। এটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের দল, মুক্তিযুদ্ধের স্বাধীনতার নেতৃত্বকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের লাখ লাখ কোটি কোটি নেতা কর্মী এবং আপামর জনসাধারণের চাওয়া। সেই চাওয়া আজকে পূর্ণ হয়েছে। আমরা মনে করি যে আমরা যেখান থেকে পিছিয়ে গিয়েছিলাম, যে মানবাধিকার ধ্বংস হয়েছে, মানবতা লুণ্ঠিত হয়েছে, আজকে আমাদের প্রিয় নেত্রী, মানবতার জননী, আমাদের বিশ্ব নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে আবারও বাংলাদেশ আজকে মানবতা এবং মানবাধিকার সুপ্রতিষ্ঠিত। আইনের মাধ্যমে যে মানুষের বিচার হয়, বিচার বিভাগের মাধ্যমে যে মানুষ ন্যায় বিচার পায়, সেটাও আজকে বাংলাদেশের মাটিতে সুপ্রতিষ্ঠিত হয়েছে। অতএব আমরা মনে করি যে জাতিকে যে জায়গায় কলঙ্কিত করা হয়েছিল, জাতিকে যে জায়গায় ছোট করা হয়েছিল, খাটো করা হয়েছিল পৃথিবীর বিশ্ব দরবারে, সেই জায়গায় আজকে বাংলাদেশ, আমি মনে করি আমরা ওই তাদের কালো অধ্যাদেশকে বাতিল করে দিই, তাদের ইন্ডিমেন্টি অধ্যাদেশকে বাতিল করে দিয়ে বিচার ব্যবস্থাকে আমরা বঙ্গবন্ধুর বিচার হয়েছে। আপনারা জানেন যে যারা এই আমাদের রাজাকার ছিল, যারা দেশের মধ্যে যুদ্ধকালীন সময়ে যে আমাদের হত্যা, দর্শন, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যার পরিকল্পনাকারী রাষ্ট্রভাবে ব্যাপকভাবে যারা করেছিল, যাদেরকে আমরা সংক্ষেপে আমরা বুঝি যে রাজাকার ছিলেন এবং চিহ্নিত রাজাকার, এবং রাষ্ট্র আইনের মাধ্যমে তাদের বিচার হয়েছে। বিচারের পরে আজকে কিন্তু বাংলাদেশ আবারও বিশ্বের দরবারে। একটু ইন্টারফেয়ার করি, একজন আওয়ামী লীগ কর্মী হিসাবে কিংবা এই আইনজীবী সাহেব আছেন, বঙ্গবন্ধুর খুনি হিসেবে কিংবা বাংলাদেশের যারা স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে তারা এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে, সেটা ছিল তারা মানে একজন মানুষ যে পতাকাটি চায়নি সেই মানুষের গাড়িতে পতাকা উঠেছে। আমার এই বয়সে আমরা বলতে পারি, যেমন আমি একজন ভদ্রলোককে জিজ্ঞেস করেছিলাম যে বঙ্গবন্ধুর খুব কাছের ছিলেন, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি বলেন তো যে আজকে বিশিষ্ট দুইজন রাজাকারের গাড়িতে যখন পতাকা উঠে তখন আপনার কি হয়েছিল? উনি আমাকে উত্তর দিয়েছিল যে উনি সারা রাত ঘুমাতে পারেনি। এবং আমাদের প্রজন্মের যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমার মনে হয় ইন্ডিমিনিটি অ্যাক্ট দিয়ে এইটা যে শুধু বন্ধ করা হয়েছে তা না, বন্ধ করা হয়েছে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরপর এই দেশে বহু রাজাকারকে মানে পতাকা দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষমতায় বসানো হয়েছে। এই জায়গাটায় আপনার মতামত কি? আমি ছাত্র রাজনীতি করা একজন মানুষ, আমাদের গাজীপুরের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ ভদ্র আলম সরকারি কলেজ, যেটা বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং অনার্স মাস্টার্স সেশন শিক্ষা ব্যবস্থা সেখানে রয়েছে। ওই কলেজের একজন ছাত্র সংসদের নির্বাচিত ক্রীড়া সম্পাদক, স্পোর্টস সেক্রেটারি ছিলাম। আমি যখন ছাত্র সংসদের নেতা, তখন 2002 সাল এই চার দলীয় জোট নামে যে রাজাকার এবং বিএনপির সাথে জোট করেছে সরকার, আলী হাসান মুজাহিদ এবং মতিউর রহমান, যারা জাতীয় পতাকা তাদের গাড়িতে, তাদের বাসভবনে, তাদের অফিসে লাল সবুজ পতাকা উড়িয়েছে। তৎকালীন সময় আমরা বিরোধী দলের ছাত্র নেতা হিসেবে মাঠে রাজনীতি করেছি। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি তখন শিবির রাজপথে মিছিল দিয়েছে, পাকিস্তান বাংলাদেশ এক হওয়া, আমার নিজের কানে শোনা। বাংলাদেশের মাটিতে দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আর 2002 সালে বাংলাদেশের মাটিতে স্লোগান দিয়েছে তারা, মাইক দিয়ে, যে বাংলাদেশ পাকিস্তান এক। তারা যদি 2001 এর পরেই তারা ক্ষমতায় এসে তারা এই পতাকা উড়িয়েছে, তারা যদি ক্ষমতায় আসার আগে এই যুদ্ধকালীন সময়ে তাদের অবস্থান, রাজনৈতিক দলীয়গত অবস্থান এবং ব্যক্তিগত অবস্থান যদি জাতির সামনে তারা ক্ষমা চাইতে পারত,
যুদ্ধকালীন সময়ে তারা বিরোধিতা করেছে, এর জন্য তারা ভুল স্বীকার করত এবং ক্ষমা চাইতো। ক্ষমা চেয়ে ভুল স্বীকার করার পরে যদি তারা রাজনীতি করতো, সাধারণ মানুষ যদি তাদেরকে গ্রহণ করে নিত, এরপরে যদি পতাকা উঠতো, আমাদের মনে বিন্দু পরিমাণ কষ্ট লাগতো। কিন্তু তারা সেখানে এখনো পাকিস্তানের পক্ষে কথা বলে, যাদের কাছ থেকে প্রায় 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, প্রায় 2,86,000 মা বোনের ইজ্জত সংগ্রামের বিনিময়, আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে, গাজীপুরের সন্তান মমতাজ তাজউদ্দিনের নেতৃত্বে, আরো লাখ লাখ শহীদের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তারা সেই স্বাধীনতাকে অবজ্ঞা করে, তারা সেই বিজয়কে অবজ্ঞা করে, সেখানে তারা এখনো পাকিস্তানকে চায়। সেই ক্ষেত্রে কোনোভাবে আমরা একদম সচেতন বাঙালি হিসাবে, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে কখনো এটা নতুন প্রজন্ম হিসাবে আমরা মেনে নিতে পারি নাই এবং আমি মৃত্যু পর্যন্ত সেটা মেনে নিতে পারবো না ইনশাআল্লাহ। একটা জিনিস এখানে আমি একটু শেয়ার করি, শেয়ার বলবেন। তো একটা বিষয়, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আছে, কারাগারের নামটা আছে, তারপরে আমার লেখানো আছে, এই যে বইগুলো আছে, মানে এগুলা এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা আছে, নতুন প্রজন্ম, এদেরকে মানে বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের মানুষ সম্বন্ধে, বাঙালি জাতি সম্বন্ধে জানানোর জন্য এই বইগুলো অবশ্যই এটা মানে আমি করতেছি, এই বইগুলো বিশ্ববিদ্যালয় লেভেলে, কলেজ লেভেলে পড়ানো উচিত। কারণ মানুষ যদি তার ইতিহাস থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে মানুষ নিজের আত্মউপলব্ধি থেকে, নিজের বিবেক বোধ থেকে বিচ্যুত হয়ে যায়। আমি এই ব্যাপারে মোহাম্মদ সাহেব বিজ্ঞ আইনজীবী, আমার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো যে আগস্টের এই মাসে, শোকের এই মাসে, যে এই যে বঙ্গবন্ধু ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট করে বন্ধ করা হলো, তারপর আবার এটা মানে খসরু সাহেব আবার এটাকে মানে বাতিল করে দিয়ে আইনটা কার্যকর করার পথে চলছে এবং যার যা চান তার আমরা ওইটার সাথে যুক্ত। এই যে মামলা রায় হওয়ার পরে আমরা কি বিশ্বাস করি যে আমাদের এই দেশ থেকে এই বিষাক্ত নিঃশ্বাসগুলো নিঃশ্বাস হয়ে যাবে? ধন্যবাদ। আসলে কুৎসিত মানুষ পৃথিবীতে থাকবে যুগের পর যুগ। আমাদের যে বিচার কার্যক্রম, এটা আমরা আসলে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে এই কালো আইনটা বাতিল হয় এবং এটার বিচার হয়, বিচার কার্য সমাপ্ত হয় 1998 সালে। তৎকালীন আমাদের জেলা দায়রা জজ সাহেব ছিলেন গোলাম রসুল সাহেব, উনি এই রায়টা সমাপ্তি করেন, শেষ করেন। এই রায়ে 15 জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। এই 15 জন মৃত্যুদণ্ড হওয়ার পরে তারা এই উচ্চ আদালতে আপিল করে তারা উচ্চ আদালত 12 জনকে মৃত্যুদণ্ড দেন, 3 জনকে খালাস প্রদান করে। এটা কিছুদিন পরে আজকের যে জামাত, রাজাকার এবং এই দূষর বিএনপি এরা ক্ষমতা আসে 2001 সালে। আসার পরে কিন্তু এই বিচার কার্যক্রম আবার বন্ধ হয়ে যায়। তাহলে এটা আমরা বুঝতেছি এটাই যে আসলে এই কুচক্রী লোক আগেও ছিল, এখনো আছে, আগামী দিনও থাকবে। এখান থেকে আমাদের বাইরে আসতে আমাদেরকে সাবধানে থাকতে হবে। এই দেশের পতাকা যেন আর এই রাষ্ট্রদ্রোহী লোকদের হাতে, এই আলবদর, রাজাকার, তাদের জামাত, এদের হাতে যেন এই পতাকার নিশান যেন আজ না যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। একটু করি যে আমরা আসলে সময়ের একটা বিষয় আছে। আজকে তো মানে বঙ্গবন্ধুর এই মাসটা, আগস্ট মাসটাই শোকাবহ, কিন্তু আমরা কিন্তু একটা জিনিস হয়তো অনেকেই জানি, অনেকেই জানি না। রাত পোহালে কিন্তু বঙ্গমাতার জন্মদিন, রাত পোহালে 12টার পরে 5ই আগস্ট শেখ কামালের জন্মদিন। একটা মানুষ তার মানে যে মাসে জন্ম সে মাসেই মৃত্যু। বঙ্গবন্ধুর আজকে জাতির জনক হয়েছে, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হয়েছে। আমার মনে হয় যে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিবের অবদান অনেকটুকু। এবং উনি, আমরা যতটুকু জানি যে বঙ্গবন্ধু যখন রাজনীতির মাঠে ছিলেন, অনেকটা সময় উনি মানে কারা অন্তরালে ছিলেন, প্রায় 13 বছর, মানে অনেকটা সময়। এই সময় উনি যেমন সংসার সামলেছেন, ঠিক তেমনি আওয়ামী লীগের নেতা কর্মী, ছাত্র সমাজ, জনতার মধ্যে এবং বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় তার মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করেছেন। আজকে
আমরা মানে বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, ওনার জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সাথে শোকাবহ এই আগস্টে 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু সহ আমাদের মানে শিশু রাসেল, যার কথা না বললেই নয়, যে মানুষটি বাঁচার জন্য শেষ আকুতি জানিয়েছিল যে আমি এই দেশে থাকবো না, আমি এই দেশের মায়া ত্যাগ করে আমার বোন রেনু হাসুয়াপা জার্মানিতে আছে, আপনারা আমাকে হত্যা না করে জার্মানিতে পাঠিয়ে দেন, তবু আমাকে এ দেশের মাটিতে হত্যা করেন না। সেই আকুতিটুকু ওই নৃশংস যারা ছিল তারা সেই আকুতিটুকু শোনেনি, আমাদের শিশু রাসেলকে হত্যা করেছে। আমরা মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যারা নিহত হয়েছে তাদের সকলের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আমি বঙ্গমাতা সম্বন্ধে মামুনের কাছ থেকে শুনবো 2 মিনিট এবং আপনার কাছ থেকে শুনবো 2 মিনিট। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার জন্মদিন যেহেতু রাত পোহালেই, রাত 12টা থেকে। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা আপনারা জানেন যে তিনি একেবারে খুব ছোট বয়সে বঙ্গবন্ধুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তারা দুইজন সম্পর্কে আগে থেকেই চাচাতো ভাই বোন, একই পরিবারের লোক। তো তার একটু ডাটা দেব, মানে 3 বছর বয়সে, আনুমানিক 3 বছর বয়স বঙ্গমাতার, আর বঙ্গবন্ধুর বয়স 13 বছর। তাদের বৈবাহিক জীবনটা শুরু হয় গিয়ে 1942 সালে। জি, খুব শৈশবেই তাদের বিবাহের বন্ধনে আবদ্ধ হয়, পারিবারিক ইসে। জি, তার আসলে পরিবার বলতে একটা সময় তার বাবা মা মারা যায় খুব ছোট বয়সেই। শেখ লুৎফর রহমান এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাই তার বাবার মতো, সাহারা খাতুন বাবার মতো ছিল। এবং বঙ্গবন্ধুর এই পরিবারটিকে তিনি এই ছোটবেলা থেকেই, যেহেতু আপনি বলেছেন যে 12 বছরের উপরে আমরা জানি সে কারাগারে তার জীবন কাটিয়েছেন। 55 বছরের জীবনের মধ্যে 12 বছর এই বাঙালি জাতির মুক্তির জন্য তাকে কারাগারেই থাকতে হয়েছে। এই সময়টা আওয়ামী লীগের রাজনীতিতে, আওয়ামী লীগের যে ছাত্রলীগ একটা সম্মেলন ছিল, সে সম্মেলনে অর্থের যোগান ছিল না। সম্মেলন করতে গেলে স্টেজ করতে হয়, প্যান্ডেল করতে হয়, খাবারের খরচ। সেখানে বঙ্গমাতা ফজিলাতুন্নেসার গলার অলংকার, হাতের চুড়ি বিক্রি করে দিয়ে ছাত্রলীগের সম্মেলনে সে অর্থ দিয়েছিল। সেই অর্থ দিয়ে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে। আরেকটি বড় বিষয় হচ্ছে যে 1969 যে আগরতলা হত্যা ষড়যন্ত্র মামলা যেটা ছিল, এই মামলায় বঙ্গবন্ধুর জন্য সারা বাংলাদেশে যখন আন্দোলন হচ্ছিল, গণ অভ্যুত্থানের আন্দোলন, সেই আন্দোলন একটা সময় পাকিস্তান একটি ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি দিতে চেয়েছিল। তখন অনেক নেতাই চেয়েছিল বঙ্গবন্ধুর মুক্তির জন্য, প্যারোলে হইল রাজি। কিন্তু আমাদের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা কারাগারে গিয়ে বলেছিলেন যে বাঙালি জাতির জন্য তোমাকে, এই স্বাধীনতার জন্য, জাতির জন্য প্যারোলে মুক্তি নেওয়া চলবে না, তোমাকে আরো লড়াই সংগ্রাম করতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে। এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসার সিদ্ধান্ত অটল থেকেই কিন্তু বাঙালি জাতীয় লড়াই সংগ্রাম করেছে এবং বঙ্গবন্ধু বীরের বেশে 69-এর গণ অভ্যুত্থানে তাকে মুক্ত দেওয়া হয়। এবং মুক্তির পরে সেদিন এই যে আমাদের তৎকালীন ছাত্রলীগের নেতা প্রেসিডেন্ট তোফায়েল আহমেদের নেতৃত্বে গণসংবর্ধনায় বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়, যে বঙ্গবন্ধুকে আজকে সারা বিশ্ববাসী চিনে। একটু মানে আমাদের মোহাম্মদ নূর হোসেন, বঙ্গমাতা সম্পর্কে বলতে গেলে অনেক বড়, অনেক সময় নিয়ে কথা বলতে হবে। বঙ্গমাতা এমন ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন যে একজন ব্যক্তি, একজন দেশপ্রেমিক হইতে হইলে, নেতা হইতে হইলে এই তার স্ত্রীর সহযোগিতা লাগে। সেই স্ত্রীটা হলো আমাদের বঙ্গমাতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী। বঙ্গবন্ধু রাজনীতি করছেন, কিন্তু অর্থের রাজনীতি করেন নাই। উনি ওনার পরিবারকে সেই সুদূর গোপালগঞ্জের টঙ্গিপাড়া, সে পাটগাতে ইউনিয়নে রেখেছিলেন, যে টাকা রাখবেন। ওই সময় ওই প্রেক্ষাপটে এরকম অবস্থা আমাদের জাতীয় জনকের ছিল না। আজকের আমরা যে 32 নম্বর বাড়িটা দেখি, এই বাড়িটা কিন্তু বঙ্গবন্ধুর নিজের ব্যক্তিগত তহবিলের এই বাড়ি ক্রয় করা না। এটা আমাদের বঙ্গমাতা তার সেই জমানো টাকার অনেক কষ্ট করে এই বাড়িটা এই বন্দোবস্ত পায়, পৈতৃক সম্পত্তি এবং ওনার জমানো টাকা, ওনার অনেক কষ্টের টাকা। এবং বঙ্গবন্ধু যতটা সময় জেলখানা ছিলেন, ততটা সময়ে উনি কিন্তু আমাদের এই আওয়ামী লীগের এই নেতাকর্মী
এই সবাইকে উনি দেখভাল করছেন। হ্যাঁ। আমরা আসলে সময়ের সাথে ঘুরে অনেক পিছিয়ে আমরা মানে বঙ্গমাতার সম্বন্ধে কথা বলছিলাম, আসলে বঙ্গবন্ধু সম্বন্ধে, বঙ্গমাতার সম্বন্ধে কিংবা বঙ্গবন্ধু পরিবার সম্বন্ধে কথা বললে হয়তো আমাদের আজকে মানে অনেকটা সময় চলে যাবে, যেহেতু আমরা সময়ের কাছে বাধা। শোকাবহ এই আগস্ট মাসে আমরা বিনম্র চিত্তে আজকের জয়যাত্রা সাতকাহন থেকে জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মাগফিরাত কামনা করছি বঙ্গবন্ধু সহ তার পরিবারের যারা নিহত হয়েছেন, 15ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছেন। আমরা বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেল, যে একজন নিষ্পাপ মানুষ, যার কোনো দোষ ছিল না, সেই মানুষকে যারা হত্যা করেছে, সেই হত্যার মাধ্যমে বাঙালি জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, আমরা অনেকটা সময় পিছিয়ে গেছি। আমরা সেই বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাচ্ছি। আজকে জয়যাত্রা সাতকাহনে আমাদের মাঝে যে দুজন মানুষ উপস্থিত হয়েছেন, বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ নূর হোসেন এবং গাজীপুর মহানগরের 35 নং ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর আব্দুল আল মামুন মণ্ডল, জয়যাত্রা সাতকাহনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বঙ্গবন্ধুর উপর আজকে আলোচনা করার জন্য। আমরা জয়যাত্রা সাতকাহন থেকে জাতির জনকের 100তম জন্মশতবার্ষিকী এবং শোকাবহ আগস্টে আবারও বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, শুধু দর্শক মণ্ডলী আপনারা আমাদের সাথে ছিলেন, থাকবেন এই প্রত্যাশা রেখে আবারও আগামী শুক্রবার জয়যাত্রা সাতকাহন বঙ্গবন্ধু এবং বাংলাদেশ নিয়ে আলোচনা করব। সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকে জয়যাত্রা সাতকাহনের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ওই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।